লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, হৃদয়ে তোকে বানাইছে লাই। সবচেয়ে বড় অসুবিধা তো হচ্ছে, দেখুন আমাদের জায়গা পেলাম ছোট, আমরা 400 পাই, এখানে এবার পেয়েছি 200। যুব সমাজ আমাদের চাইতে অনেক বেশি সিরিয়াস এবং তারা রাষ্ট্র সম্পর্কে চিন্তাশীল, ফলত তারা রাষ্ট্রের ইতিহাস জানতে পারলে ওই জায়গাটা ওরা অ্যাচিভ করার চেষ্টা নিশ্চয়ই করবে। আমাদের বই বিক্রি করার উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের আদর্শ উদ্দেশ্য, আমাদের যে ধর্মীয় ব্যাপার আছে, আমাদের যে রাষ্ট্রনেতাদের পরিচয়ের ব্যাপার আছে, সেগুলো লোকের সাথে করিয়ে দেওয়া। কিন্তু কমিউনিজম সকলকে বিধর্মী বানানোর চেষ্টা করছে, সকলকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। ফার্নিচার করতে পারলাম না, বই আনতে পারলাম না, দিল্লি থেকে আমাদের বই আসে, গুজরাট থেকে বই আসে, অন্যান্য জায়গা থেকে বই আসে, সে বই আনতে পারলাম না। মহাত্মা গান্ধী জাতির পিতা নয়, পাকিস্তানের পিতা, পাকিস্তানের জন্ম দিয়েছেন উনি। সব ইসলামিকরাই খারাপ নয়, কিন্তু যত উগ্রবাদী তার অধিকাংশই ইসলামিক হয়। বিশ্ব হিন্দু বার্তা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আন্তর্জাতিক কলকাতা বইমেলার 249 নম্বর স্টল বিশ্ব হিন্দু বার্তার সামনে। বেশ কিছুদিন আগে পর্যন্ত এই বিশ্ব হিন্দু বার্তার যারা রয়েছেন তারা স্টল পাবেন কিনা এবছরের আন্তর্জাতিক বইমেলাতে তা নিয়ে কিন্তু আশঙ্কায় ছিলেন, এবং গিল্ডের তরফ থেকে এবং রাজ্য সরকারের যে কমিটি রয়েছে সেই কমিটির তরফ থেকে তাদের স্টল দেওয়া হবে না এমনটাই জানানো হয়েছিল। পরে আদালতে যাওয়ার পর অনুমতি পেয়ে নাম পরিবর্তন করার পর এই স্টলটি 249 নম্বর স্টলটি দেওয়া হয় তাদের। কিন্তু এই যে বিশ্ব হিন্দু পরিষদ, এই নামের সাথে আপত্তি কোথায়? তারপর কেন, কি আপত্তির জন্য এই বিশ্ব হিন্দু পরিষদ থেকে নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিশ্ব হিন্দু বার্তা? কি মূল বিষয় রয়েছে, কি কারণ রয়েছে, সমস্ত কিছু জেনে নেব এই স্টলে যারা রয়েছেন তাদের সাথে। আসুন কথা বলে নিই। কলকাতা আন্তর্জাতিক বইমেলার 48তম এই যে বইমেলার প্রাঙ্গণ, সেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকেই সূচনা হয়েছে। কিন্তু সেই সূচনা হওয়ার কিছুদিন আগে পর্যন্ত একটি বিতর্ক ছিল বিশ্ব হিন্দু পরিষদের যে স্টল, সেই স্টল নিয়ে। কিন্তু কি বিতর্ক ছিল, নামে কিসের আপত্তি রাজ্য সরকারের? এই মুহূর্তে স্টলের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি। 249 নম্বর স্টলটি দেওয়া হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের নাম পরিবর্তন করে বিশ্ব হিন্দু বার্তাকে। একটু কথা বলে নেবো তাদের সাথে। প্রথমত তো আপনার পরিচয় জানবো। আমার পরিচয় হচ্ছে যে বিশ্ব হিন্দু বার্তা আছে, আমাদের বিশ্ব হিন্দু পরিষদের মুখপত্র 18টা ভাষায় বেরোয়, বাংলা ভাষায় যেটা বেরোয় তারই প্রচার প্রসার প্রমুখ আছি। নাম আছে জয়ন্ত ভৌমিক। রাজ্য সরকারের বিশ্ব হিন্দু পরিষদ নাম নিয়ে কেন আপত্তি, কি মনে করছেন? সেটা তো কোর্টে জাজমেন্টে ওরা দিয়েছে, সেখানে আমি কিছু বলবো না। হ্যাঁ, ওখানটা থেকে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। এই যে নাম পরিবর্তন হয়েছে পরিষদ থেকে বার্তা, সাধারণ মানুষ যারা পরিষদ নামেই এখনো পর্যন্ত জানেন, যারা রেগুলার নিউজ চ্যানেল দেখেন না, পেপারে পড়েন না, তাদের পক্ষে তো একটু অসুবিধার মধ্যেই পড়তে হবে। দেখুন, আপনি নামটা নিশ্চয়ই আপনি দেখেছেন, বিশ্ব হিন্দু বার্তা। আমাদের সংগঠনের নাম হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ এবং তারই মুখপত্র হচ্ছে আমাদের বিশ্ব হিন্দু বার্তা। তো সেই জন্য আপনি যেটা বলছেন আংশিক অর্থে এটা ঠিক আছে, কিন্তু সার্বিক অর্থে কিন্তু এটা ঠিক নেই। লোকে বুঝবে, বিশ্ব হিন্দু মানেই বুঝতে পারবে যে এটা বিশ্ব হিন্দু পরিষদেরই ব্যাপার। শেষ মুহূর্তে কি কি অসুবিধার মধ্যে পড়তে হলো নাম পরিবর্তন? সবচেয়ে বড় অসুবিধা তো হচ্ছে, দেখুন আমাদের জায়গা পেলাম ছোট, আমরা 400 পাই, এখানে এবার পেয়েছি 200। দ্বিতীয় হচ্ছে যে আমরা ফার্নিচার করার সুযোগ পেলাম না। 25 তারিখে আমাদেরকে জানানো হয়েছে, 26 তারিখ, 27 তারিখ, তারপরে তো আজকে 28। ফার্নিচার করতে পারলাম না, বই আনতে পারলাম না, দিল্লি থেকে আমাদের বই আসে, গুজরাট থেকে বই আসে, অন্যান্য জায়গা থেকে বই আসে, সে বই আনতে পারলাম না। আর জায়গার অসুবিধা থাকার জন্য আমাদের এমনি জেনারেলি 600টা বই থাকে, 600 রকম আছে, সেখানে আমাদের এখন 100-150 রকমের বই রাখতে হয়েছে। তো এটা তো একটা অসুবিধাই। এই যে বইয়ের সংখ্যা কমে গেল, স্টলের যে পরিধান সেই পরিধিটা কমে গেল, সেক্ষেত্রে আপনাদের তো যে কালেকশনগুলো নিয়ে আসার কথা ছিল, যে বইগুলি নিয়ে আসার কথা ছিল, সেই বইগুলো তো অনেকটা রেখে আসতে হয়েছে। হ্যাঁ, অবশ্যই আমরা অর্ধেকের উপরে বই রেখে এসেছি এবং আমরা আমাদের প্রচেষ্টা আছে ধীরে ধীরে একটার পর একটা রিপ্লেস করব। তো সেই হিসাবে করব। মানে বিষয় হচ্ছে যে আমাদের বই বিক্রি করার উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের আদর্শ উদ্দেশ্য, আমাদের যে ধর্মীয় ব্যাপার আছে, আমাদের যে
রাষ্ট্রনেতাদের পরিচয়ের ব্যাপার আছে, সেগুলো লোকের সাথে করিয়ে দেওয়া। কারণ আজকে যে বিশেষ করে আজকের প্রজন্ম, তারা কিন্তু ভারতবর্ষের ইতিহাসের সম্পর্কে তাদের ধারণাটা নেই। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ কিন্তু হতো না যদি না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রচেষ্টা করতেন। আজকে কিন্তু আমরা পাকিস্তান বা আজকে বাংলাদেশের একটা অংশ হতাম। তো এই ঘটনাটা অনেকেই জানেন না। তো সেই জন্য এই ধরনের নেতাজি সুভাষচন্দ্র বোসের স্বাধীনতা সংগ্রামে অবদান, তিনি যদি আজাদ হিন্দ ফৌজ না গঠন করতেন তাহলে কিন্তু ইংরেজরা পালাতো না। বস্তুত ইংরেজরা পালিয়েছে, তো এটা কিন্তু নেতাজির জন্য হয়েছে। তো সেই সব ঘটনা কিন্তু লোকেরা জানে না। তা আমরা সেই জন্য সেই সব ধরনের যারা আমাদের স্বাধীনতা সংগ্রামী আছেন, যাদের ইতিহাসে স্থান পায়নি বিগত সরকারের, মানে বিশেষ করে কংগ্রেস সরকারের কথা বলছি, কেন্দ্রের, তাদের জন্য আমরা সঠিক ইতিহাস জানতে পারিনি। তো সেই সঠিক ইতিহাস আমরা জানাতে চাইছি। একটা প্রসঙ্গের দিকে আসছি, বেশ কিছুদিন ধরে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে রাজনীতি যারা রয়েছেন তারা একের পর এক কটাক্ষজনক তারা মন্তব্য করে আসছেন, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তৃণমূলের একজন মুখপাত্র নেতাজি সুভাষচন্দ্রের সাথে তুলনা করেছেন। বারবার নেতাজিকে নিয়ে রাজনীতিটা আনা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, কিছু মানুষ থাকে যারা কিন্তু আমাদের হৃদয়ের স্থান গ্রহণ করেছে, তারা আমাদের হৃদয় দেবতা হয়ে গেছে। তাদের সাথে কারো তুলনা করাটা আমার মনে হয় ঠিক না। কারণ হচ্ছে যে তারা যে সময় আজ থেকে ধরুন মানে 50-60-70 বছর আগে বা তারও বেশি, তারা যে কাজ করেছে তাদের অবদান আমরা কিন্তু ভুলে গেলে চলবে না। তো সেই জন্য তাদের সাথে তুলনা করে কোনো কথা বা তাদের সম্পর্কে কোনো কথা, যেমন কোনো মানুষের, প্রত্যেক মানুষের মধ্যে দোষ গুণ আছে, কিন্তু দোষ গুণের মধ্যে কোনটা বেশি সেটা দেখতে হবে। এবং যদি তার মধ্যে দু একটা যদি কোনো দোষ থাকেও, যদি থাকে, আর বাকিটা যদি ওনার মধ্যে ভালো থাকে, তাহলে আমরা ভালো দিকটাকেই দেখে মানে সবার সাথে তুলছে। তো সেই জন্য তার সম্পর্কে কোনো সমালোচনা কিন্তু ভালো না। একটু প্রশ্নের দিকে আসছি, বর্তমান প্রজন্ম কিন্তু মোবাইলের প্রতি ভীষণভাবে অ্যাডিক্টেড। তারা কিন্তু এই যে ভারতবর্ষের ইতিহাস, সেই ইতিহাসটা অনেকেই জানেন না ঠিকমতো। কি বলবেন এই বিষয়টি, কিভাবে মানুষকে হিন্দু যে ইতিহাস রয়েছে, যারা আমাদের জনক রয়েছে, তাদেরকে চিনিয়ে দেওয়া, কীভাবে, কতটা আপনারা প্রিপেয়ার হয়েছেন এই বিষয়ে? দেখুন, মিডিয়া তো যুগে যুগে পরিবর্তনশীল। বিভিন্ন রকম মিডিয়া বিভিন্ন সময়ে চলবে। একটা সময়ে যে মিডিয়াগুলো চলতো, রেডিও, তারপর টেলিভিশন, আজকে ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে সোশ্যাল মিডিয়া, এবং এই মিডিয়ার মধ্যেই এগুলো দিতে হবে। সাবজেক্ট তো চেঞ্জের কিছু নেই, মিডিয়েটারটা চেঞ্জ আছে। ফলে তো আপনাদের মতো সাংবাদিক বন্ধুদেরও দায়িত্ব বর্তায় যে সাবজেক্টগুলো আপনারা সেইভাবে চুজ করুন যেটাতে রাষ্ট্রবাদের জন্ম দেয়। তো মোবাইলের মধ্যে তো মোবাইলে অনেক কিছুই করা যায়। আপনাদের যে নিউজ হান্ট, ডেইলি হান্ট, এটাও তো আপনাদের পোর্টালের ভেতর দিয়ে, মোবাইলের ভেতর দিয়ে দেখা যায়। সেখানে আপনি রাষ্ট্রবাদী লেখা যদি লেখেন, তারা পড়বে, নিশ্চয়ই পড়বে। যুব সমাজ আমাদের চাইতে অনেক বেশি সিরিয়াস এবং তারা রাষ্ট্র সম্পর্কে চিন্তাশীল। ফলত তারা রাষ্ট্রের ইতিহাস জানতে পারলে ওই জায়গাটা ওরা অ্যাচিভ করার চেষ্টা নিশ্চয়ই করবে। এখন বই দেখছি আমরা, মানুষ মোবাইলে, অনলাইনে বই কিনতে বেশি পছন্দ করে না। সেখানে দাঁড়িয়ে অনলাইনে বিক্রি বাটার জন্য আপনাদের কোনো এই ধরনের? দেখুন, এই মুহূর্তে আমরা সেটা করে উঠতে পারিনি। আমাদের একটি সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমস্ত কিছু যায়, আর সংগঠন মানে বিভিন্ন ব্যক্তির আধার। ফলে সকলের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আমরা আগামী দিনে নিশ্চয়ই সেই জায়গাটাকেও টাচ করব, কিন্তু এই মুহূর্তে আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে, এটুকু বলতে পারি। আরেকটা বিষয় বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনাদের যে বিশেষ করে ছোটো ছোটো মানে সোশ্যাল মিডিয়া, তাদেরকে এবং আমাদের প্রিন্ট মিডিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ তারা যদি এই বিষয়টা না তুলে ধরতো, তাহলে কিন্তু আজকে আমরা এই জায়গা পেতাম না। তো সেই জন্য আমি আপনার মাধ্যমে সমস্ত প্রিন্ট মিডিয়া, সমস্ত সোশ্যাল মিডিয়া, সমস্ত টিভি মিডিয়া, মানে যারা আমাদেরকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন, হিন্দুত্বের মানে জাগরণ জাগিয়েছেন, তাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশ্ব হিন্দু বার্তার স্টলে কি আছে? সাম্যবাদকে অপরাধ, অপরাধ, আর মুসলিম সেপারেশন। মুসলিম সেপারেশন হচ্ছে, দেখুন, আসমুদ্র হিমাচল। আমরা কি বলি যে উত্তাল তরঙ্গ বেষ্টিত বক্ষে
দক্ষিণে জলধি নাহি ভয়, দুই বাহু প্রসারী অতন্দ্র প্রহরী, উত্তরে দাঁড়িয়ে হিমালয়, পশ্চিমে গান্ধার ভারতের অঙ্গ, পূর্বে ব্রহ্মদেশ। তো গান্ধার রাজ ছিলেন সুবল, সুবলের ছেলে শকুনি, তার মেয়ে হচ্ছে গান্ধারী। সেই গান্ধারের আজকের তারিখের নাম হচ্ছে কান্দাহার। কান্দাহার আজকে যে জায়গাটায়, সেই দেশটার নাম আফগানিস্তান, কিন্তু সেখানে একটি পর্বত আছে যার নাম হিন্দুকুশ পর্বত, তাই না? তো হিন্দুকুশ পর্বত যে জায়গাতে অবস্থিত সেটা ভারতের অংশ, হিন্দুস্তানের অংশ, এটা মানতে হবে। আর সেই জায়গাটাতে দাঁড়িয়ে এরা কি বলছে? সাম্যবাদ। তো এই যে দক্ষিণে জলধি, ভারত মায়ের, ভারত মহাসাগর, উত্তরে হিমালয়, পশ্চিমে গান্ধার, পূর্বে ব্রহ্মদেশ, আর এই মাঝখানের যে ইন্ডিয়ান পেনিনসুলা, এই ইন্ডিয়ান পেনিনসুলার যে জনজাতি, সেই জনজাতি সারা বিশ্বের জন্য প্রার্থনা করে, বসুধৈব কুটুম্বকম বলে। তারা বলে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। তো যারা সারা পৃথিবীর সমস্ত প্রাণীকে, শুধু মানুষ নয়, সমস্ত প্রাণীকে পরমাত্মার আত্মা বলে মনে করে নিজের পরমাত্মীয় হিসেবে ভাবে, এবং তারাই উচ্চারণ করে যে সর্বে ভবন্তু সুখিনঃ, সবাই সুখী হোক, সর্বে সন্তু নিরাময়া, সবাই নিরোগ হোক, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। কেন? বসুধৈব কুটুম্বকম, পৃথিবীর সমস্ত প্রাণী আমার আত্মার আত্মীয়। এর চাইতে বড় সাম্যবাদ কি কমিউনিস্ট শেখাবে? কমিউনিস্ট হচ্ছে তাদের একটি ধারণা, পৃথিবীর যেই অংশে গেছে তার নিজস্ব সভ্যতাকে ধ্বংস করে দিয়ে তাদের আইডিওলজিকে বসানোর চেষ্টা করেছে। ইসলাম একটি জাতিবাদ, কমিউনিজম একটি জাতিবাদ। ইসলাম যদি একটি ধর্ম হয়, কমিউনিজম আরেকটি ধর্ম। ইসলাম হয়তো কিছু লোকের সংস্থান করছে, কিছু লোককে সঠিক পথে চালানোর চেষ্টা করছে, কিন্তু কমিউনিজম সকলকে বিধর্মী বানানোর চেষ্টা করছে, সকলকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে, সকলকে তারা উন্মাদ বানানোর জন্যে সারা পৃথিবী জুড়ে সচেষ্ট। আর ইসলামের আজকে কি আছে? আমরা শুধু বলি হিন্দুর মধ্যে দ্বিধা বিভক্ত। কি কারণে বলি? শিখ, পাঞ্জাবি আবার তার মধ্যে, তার সাথে আছে হীনযান, মহাযান, জৈনদের মধ্যে, তার পাশে আমরা বলি পার্সিয়ান, তার পাশে আমরা কি বলছি? বুদ্ধিস্ট, তার পাশে আমরা বলছি আবার হিন্দুর মধ্যে বৈষ্ণব, তার মধ্যে শাক্ত, তার মধ্যে শৈব। কিন্তু আমরা কখনো বলি না যে উইঘুর, শিয়া, সুন্নি, রোহিঙ্গা, এরকমভাবে ওদের মধ্যে বিভক্ত আছে। এবার দেখুন পাশাপাশি দুটো দেশ, ইরাক আর ইরান, শিয়া আর সুন্নি দেশ, যুদ্ধ লেগেই আছে। তো ভারত 83 লক্ষ বর্গ কিলোমিটারের দেশ আমার ভারত ভূখণ্ড। এই দেশটি 1947 সালে যেটুকু অবস্থায় ছিল, যে অবয়বে ছিল, সেই জায়গাটাকেও ভাগ করা হয়েছে একটি পরিবারের সম্পত্তি বন্টনের মাধ্যম দিয়ে। কোনো একটি পিতার 3টে স্ত্রীর 3টে ছেলে বা তার নাতনি, সেই হিসাবে ইন্ডিয়া ফর ইন্দিরা, পাকিস্তান ফর শেখ জিন্না, কাশ্মীর ফর শেখ আবদুল্লাহ। এইভাবে পারিবারিক সম্পত্তি বন্টনেরা নিজস্ব সম্পত্তি মনে করেছে। আর সেই জন্যে ভারত মায়ের চিরশ্রেষ্ঠ বিপ্লবী সন্তান সুভাষচন্দ্র বোস বাড়ি ফিরতে পারেনি। আজকে পাকিস্তানের জাতির জনক যেই হোক, পাকিস্তানের পিতা তো হচ্ছে মহাত্মা গান্ধী, তাই না? মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশের সৈনিক। তিনি এসে বলছেন আমি অহিংসবাদী। তিনি যদি অহিংসবাদী হতেন তাহলে পরে ভগৎ সিংয়ের ফাঁসিটাও একটা হিংসারই স্বরূপ, সেটাকেও উনি রদ করতেন। উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে প্রথম বিশ্বযুদ্ধ অবধি ব্রিটিশ সেনাবাহিনীতে থাকতেন না। এবং ওনার চরিত্রটাকে আপনি দেখুন, পুরো ফিকটিসিয়াস। এবং উনি যেটা বলেছে তার উল্টোটা করেছে। উনি বলেছেন যে ভারত ভাগ হলে আমার মৃতদেহের উপর দিয়ে ভাগ হবে।
কিন্তু ভারত ভাগ হয়েছে তিনি মরেননি, তাই না? তার মানে ওনার কোনো কথার কোনো দাম নেই। আর তাকে আমি পিতা বলতে যাবো কেন? আমার 10,000 বছরের অধিককালের সংস্কৃতি, আমার 10,000 বছরের অধিককালের কেন কি, আমার রামচন্দ্র যে সেতুটা বানিয়েছে সেই রাম সেতুকে কার্বন ডেটিং করে 10,000 বছরের পুরাতন, এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ঘোষণা করেছে, নাসা ঘোষণা করেছে। তাদের ঘোষণা মতে 10,000-এর বেশি, 10,000 বছরের বেশি যে সংস্কৃতি, তাদের যে স্থাপত্য, সেই জনজাতি 200 বছর হয়নি যার বয়স তাকে বাবা বলবে, তাই না? আপনার বাবার বয়স কি আপনার চাইতে কম হতে পারে? আপনার বাবার বয়স আপনার চাইতে বেশি হবে। তো মহাত্মা গান্ধী জাতির পিতা নয়, পাকিস্তানের পিতা, পাকিস্তানের জন্ম দিয়েছেন উনি। একটা প্রশ্ন আমি এখানে করতে চাইছি, এই যে 34 বছর বাম শাসন আমাদের রাজ্যে, অপরদিকে আমরা দেখেছি কংগ্রেসের যে মোদী আসার আগে যে কংগ্রেসের শাসন, সেক্ষেত্রে হিন্দুদের কতটা ক্ষতি হয়েছে, হিন্দুদের ইতিহাসে কতটা ক্ষতি হয়েছে? দেখুন, প্রথম কথা হচ্ছে বাম আর ডান। আপনার ডান হাত আর বাঁ হাত যদি কখনো এক হয়, তখন যেমন আপনি মানুষটার দাম থাকে না, তাই না? মাঝখানে তো আপনি আছেন, আপনার ডান হাত আর বাঁ হাতের মাঝখানে। আর ভারতের ডান আর বামের মাঝখানে পুরো ভারত দাঁড়িয়ে, সে দুটো যখন এক হয় তারা ভারতকে মূল্যায়ন করবে না, এটাই স্বাভাবিক। এবার তাহলে কিভাবে? আপনি দেখুন, বলছে শিক্ষার সাথে ধর্মের সম্পর্ক কি, তাই না? আর শিক্ষা মানুষের জ্ঞানচক্ষু উন্মোচিত করে। আবার বলছে কিছু একটি ধর্মমতের অনুসারীরা শিক্ষা পায়নি দেখে তারা উগ্রবাদী। তো আমি বলি, সব ইসলামিকরাই খারাপ নয়, কিন্তু যত উগ্রবাদী তার অধিকাংশই ইসলামিক হয়। 2 নম্বর জায়গাটা, অশিক্ষায় যদি উগ্রবাদের জন্ম দেয়, তাহলে ইয়াকুব মেনন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন, তাই না? মোহাম্মদ আটা, যিনি টুইন টাওয়ার ধ্বংস করেছেন, তিনি একজন ফাইন পাইলট ছিলেন, তাই না? আর লাদেনের শিক্ষাগত যোগ্যতা তো সবাই জানে, উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্র ছিলেন এবং ভালো টপ ক্লাস ছাত্র ছিলেন এবং ভালো চাকরি করতেন, কোটিপতি ঘরের ছেলে ছিল। ফলে অভাবের থেকে অশিক্ষা, আর সেই অশিক্ষার থেকে উগ্রবাদের জন্ম হচ্ছে তা নয়। প্রচণ্ড ধনী পরিবারের প্রচণ্ডতম শিক্ষিত ছেলেরা উগ্রবাদ হচ্ছে এবং তারা উগ্রবাদের জন্ম দিচ্ছে এবং তারা নির্দিষ্ট একটি ধর্মের আধারে আধারিত। এই যে হিন্দু কিংবা গেরুয়া রং, এইবার সেই জায়গাটাই বলছি। তো এই যে ভাগটা হলো 83 লক্ষ বর্গ কিলোমিটারের দেশ, যেটা ইন্ডিয়া ফর ইন্দিরা, তার আয়তন হচ্ছে 33 লক্ষ বর্গ কিলোমিটার। বাকি 50 লক্ষ কোথায় গেল? আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, বার্মা, এই বিবিধ নামে বিবিধ জাতিগোষ্ঠীর ইসলামিকদের হাতে। সেটাই এই বইটায় লেখা আছে। এই যে বর্তমানে বেশ কিছু রাজনৈতিক দল আছে যাদের হিন্দু নামে এবং গেরুয়া রঙে আপত্তি রয়েছে, যে কারণে আপনাদের এই স্টলের নামও পরিবর্তন করতে হয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, ভারতবর্ষের ইতিহাস ঘাটলে দুটো জিনিস লক্ষ্য করা যায়। সবচাইতে পুরাতন যে রাজার নাম পাওয়া যায়, আর সেই রাজার নাম হচ্ছে পরম পুরুষোত্তম শ্রীরামচন্দ্র এবং ইক্ষ্বাকু রাজবংশ। সেই রাজবংশ যখন স্থাপিত ছিল, তার বংশধররাও রয়েছে। আপনি জানেন, ভারতবর্ষের একজন চিরশ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম রাম মনোহর লোহিয়াজি, তিনি রামচন্দ্রের কনিষ্ঠ পুত্র কুশের বংশধর। রাম মনোহর লোহিয়া হসপিটাল আছে, দিল্লিতেও আছে, কলকাতাতেও আছে। উনি কুশের বংশধর। সেই বংশধরও যেমন রয়েছে, এই ভারতবর্ষের শেষ ইসলামিক রাজবংশের নাম হচ্ছে মুঘল। সেই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর, আর তারও বংশধররা রয়েছে।
তো এখন আমাদের বাবর তো ভারত আক্রমণ করতে এসেছিল উজবেকিস্তান থেকে ফরঘনায়, তো বাবর তার বংশ বিস্তার করেছে, আর রামচন্দ্রের বংশ আছে, তাকে আগ্রাসিত করেছে। রাবণের বংশজরা সেদিন পরাভূত হয়েছে, আজকে তারা আবার নিজের সমহিমায় ফিরতে চাইলে বাবরের বংশধর এরকমই করবে। ফলত এটা রাজনৈতিক পরিমণ্ডল একরকম দেখতে পাচ্ছেন, কিন্তু এটা ইনস্টিংক্ট একটা, যে বাবরের বংশধর তার পরিচয় তার কাজে দেবে, রামের বংশধর তার পরিচয় তার কাজে দেবে, এবং দুটো সংঘাত লেগেই থাকবে। ফলে এটা আলাদা করে ভাবার কিছু নেই, এটা রামের বংশধর বাবরের বংশধরের মধ্যে গন্ডগোল। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।